সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতায় ক্যামরান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন আছে পুরো আয়োজন জুড়ে। আজ কোন বিষয়টি নিয়ে কথা বলবো, যেটি শুরুতেই যদি জানিয়ে দিতে চাই, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন যে সরকার তার 100 দিন পার হয়ে গেছে। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের যে পূর্ণাঙ্গ তালিকা পাবার কথা ছিল সেটি আসলে কত দূর এগোলো? তাদের প্রাপ্য মর্যাদা, তাদের পুনর্বাসন, তাদের চিকিৎসা কোন পর্যায়ে রয়েছে? সংস্কার নিয়ে আমরা খুব বেশি সচেতন সবাইকে দেখতে পাচ্ছি, সেটাই বা কতদূর এগুলো? নির্বাচন ব্যবস্থা কতদূর কি হলো? সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। স্টুডিওতে এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন। পরিচয় করে দেব তাদের সঙ্গে। অতিথি হিসেবে আছেন সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, দৈনিক প্রথম আলো, স্বাগত জানাচ্ছি। আছেন আব্দুল হান্নান মাসুদ, মুখ্য সংগঠক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসি, একেবারে অভ্যুত্থানের শুরু থেকেই আসি। সেটি হচ্ছে যে আপনাদের যে বয়সে আসলে পড়ার কক্ষে থাকার কথা, যে বয়সে আসলে আপনারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নেবেন, ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলবেন, কিভাবে নিজেকে একটা জায়গায় দাঁড় করাবেন, সেই প্রস্তুতির কথা, ঠিক সে সময় আপনাদের রাজপথে নামতে হয়েছে। সে সময় আপনারা একসাথে যুদ্ধ করেছেন, সেই সহযোদ্ধাদের রক্তের উপর দিয়ে আপনাদের সামনে এগোতে হয়েছে। আপনি নিজেও রক্তাক্ত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। সেই বিষয়টি অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে কিন্তু আজকে যে অভ্যুত্থান সফল হয়েছে, সেই পর্যায়ে আমরা আসলে নতুন একটা বাংলাদেশের কথা বলে থাকি, সেই বাংলাদেশ আমরা পেয়েছি। সেখান থেকে জানতে চাইবো, 100 দিন পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের, আপনাদের নিশ্চয়ই বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য ছিল যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনারা কোন বাংলাদেশকে দেখতে চান, এবং এর সাথে যারা যুক্ত ছিল, যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের নিশ্চয়ই চাওয়া পাওয়ার একটা জায়গা ছিল। সেখান থেকে জানতে চাই। ধন্যবাদ জানাচ্ছি। আসলে হচ্ছে আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য ছিল না, লক্ষ্য উদ্দেশ্য এখনো আছে। আমরা যে স্বপ্ন ধারণ করেছি সেই স্বপ্নকে এখনো লালন করি। আমরা আমাদের স্বপ্নের পথ থেকে বিচ্যুত হইনি। আমরা ভেবেছিলাম যে হচ্ছে আমরা হয়তো সমতল মাঠেই এই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমরা ভেবেছিলাম যে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমাদের স্বপ্নগুলো পূরণ হতে কোনো বাধা থাকবে না, খুব সহজেই পূরণ করা সম্ভব হবে। কিন্তু সেই পথটা অনেকটা বন্ধুর, সেই পথটা অনেকটা কণ্টকাকীর্ণ। তবে আমরা সেই পথ মারিয়েই আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নে প্রস্তুত। ধরুন হচ্ছে আমাদের এখনও আমাদের মধ্যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিটা এখনও কমেনি। আমরা ভেবেছিলাম যে নতুন গভর্নমেন্ট ফর্মের 2 মাস 3 মাসের মধ্যেই অন্তত এদেশের সাধারণ শিক্ষার্থীরা, এদেশের সাধারণ মানুষ, এদেশের খেটে খাওয়া মজুর, রিক্সা শ্রমিক প্রত্যেকেই দ্রব্যমূল্যে খুব কম খরচে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারবে, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এটাকে আমরা সরকারের ব্যর্থতা বলবো, সরকারের বলবো যে হচ্ছে সরকার সে উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। তবে আমরা এখনও আশাবাদী অতি দ্রুত কৃষক শ্রমিক মজুরের নাগালের মধ্যে দ্রব্যের মূল্য চলে আসবে। পাশাপাশি হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেই স্বপ্নে যে বাংলাদেশে হচ্ছে আপনার গরিবের ঘরে গিয়ে তাদের পাওনা চাল, মানে হচ্ছে যে চালটা দেওয়াই ইউনিয়ন পরিষদ থেকে, সেটা ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যানরা গরিবের ঘরে গিয়ে দিয়ে আসবে। সেই গরিব বৃদ্ধ মা, বৃদ্ধ বাবারা এসে আপনার সেটা ইউনিয়ন পরিষদ থেকে লাইনে দাঁড়িয়ে সংগ্রহ করতে হবে না। গরিবের 10 কেজি চাল তারা 7 কেজি পাবে না। আমরা এমন একটি দেশের স্বপ্ন দেখছি যে বৃদ্ধ ভাতা, যেটা বৃদ্ধা ভাতা, সেই ভাতার জন্য দেখেছি হচ্ছে যে বিভিন্ন জায়গায় বড় বড় লাইন এবং হচ্ছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয় কিছু টাকা নেওয়ার জন্য। এই টাকাগুলো আসলে হচ্ছে বৃদ্ধ ভাতা যেটা, সেটা সরাসরি হচ্ছে তাদের ঘরে পৌঁছে যাবে। এরকম একটি বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতেছি। আমরা স্বপ্ন দেখতেছি ন্যায় বিচারের জন্য কোর্টের ধারে ধারে ঘুরতে হবে না গরিবদেরকে, তাদের ন্যায় বিচার দেওয়ার জন্য হচ্ছে সরকারি কুশলীরা তাদের ধারে ধারে ঘুরবে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আতঙ্কে কাটাবে না, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা কোনো একটি রাজনৈতিক দলের নেতা কর্তৃক নিয়ন্ত্রিত হবে না, তারা তাদের প্রতিষ্ঠানের প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত হবে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে কোনো দলের স্লোগান দেওয়ার জন্য, কোনো দলের মিছিল করার জন্য শিক্ষার্থীদেরকে ক্লাস পরীক্ষা রেখে বের করে নিয়ে যাওয়া হবে না। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশের ভবিষ্যতে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে আন্দোলন দমাতে গিয়ে গুলি ছুড়বে না,
টিয়ার গ্যাস ছুড়বে না, গরম পানি ছুড়বে না যে কোনো যৌক্তিক আন্দোলন দমাতে গিয়ে। আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি যে বাংলাদেশে ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় আসলে নতুনভাবে আবার ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা চালানোর সাহসও পাবে না। তো আমাদের স্বপ্নটা কিন্তু অনেক, আমরা স্বপ্ন দেখছি এমন একটি বাংলাদেশের যে বাংলাদেশের সীমান্তে নির্বিচারে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করা হবে না। তো আমাদের স্বপ্নটাগুলো কিন্তু এখনও চলমান। আমরা যে স্বপ্ন দেখতেছি সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের কিছু রূপরেখা আছে, আমাদের কয়েকটি দফা আছে, আমরা সেই দফাগুলো ধরেই আগাতে চাচ্ছি। এই ক্ষেত্রে আমরা ভেবেছিলাম যে রাজনৈতিক প্রত্যেকটি দল আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে, আমাদের পাশে দাঁড়াবে। যেভাবে আমাদের অভিভাবকরা রাজনৈতিক দল অভিভাবক সুলভ আচরণ করেছে, সেই আমাদের আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের সাথে সঙ্গ দিয়েছিল, আমাদেরকে বলিয়েছিল যে তোমরা এগিয়ে যাও, আমরা তোমাদের পাশে আছি, তোমরা নেতৃত্ব দাও, আমরা তোমাদের সকল ধরনের সাপোর্ট দিতে রাজি আছি। আমরা ভেবেছিলাম রাষ্ট্রের এই সংস্কারেও আমাদেরকে ওনারা বলবেন যে তোমরা তরুণরা যে স্বপ্ন দেখছো সেই স্বপ্ন অনুযায়ী তোমরা দেশের সংস্কারটা করো, আমরা তোমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু দেখা যাচ্ছে যে রাজনৈতিক হীন স্বার্থে এবং রাজনৈতিক হীন প্রয়োজনে এখন আর তরুণদেরকে ওনারা সামনে আগাতে দিতে চাচ্ছেন না। এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা মনে করেন যে তরুণরা যদি নেতৃত্বে চলে আসে, যেমন ওনাদের ভাষ্যে যদি বলতে হয় যে বাবার আগে ছেলে হাঁটলে তাহলে দেশ রসাতলে যাবে। আসলে আমাদের বাবাদের ব্যর্থতার কারণেই কিন্তু আমাদেরকে এখন রাজপথে আসতে হয়েছে। বাবারা যদি সফল হতো 14তে 18তে, তাহলে 24 এসে তাদের সন্তানদেরকে জীবন বিলিয়ে দিতে হতো না। তো এই জায়গা থেকে আমরা ভাবি যে আমাদের বাবারা এখন আমাদেরকে তাদের এক্সপিরিয়েন্সগুলো, তাদের অভিজ্ঞতাগুলো আমাদের কাছে শেয়ার করবেন এবং সেই অনুযায়ী আমাদেরকে বলবেন, এবং আমরা তাদের কাছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রীয় পরিচালনায়, ভবিষ্যৎ দেশের সংস্কারে এবং দেশকে মানুষের বসবাসের উপযোগী করে তোলার জন্য, আমি মনে করি যে আমাদের দেশে এখনও সাধারণ মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠেনি, সেই উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা যে স্বপ্নগুলো দেখছি, যেটা বাস্তবায়নের পথে হাঁটছি, আমরা ভাবছিলাম যে আমরা চাই যে ওনারা আমাদের পাশে থাকুক, আমাদেরকে পিছন থেকে সাপোর্ট দিক। আমরা চাই যে এই নতুন স্বপ্নটা আমরাই বাস্তবায়ন করি, ওনারা আমাদেরকে যে সন্তানদেরকে সাপোর্ট দিক। সন্তানরা যদি সফল হয় তাহলে বাবাদের চাইতে আর খুশি বেশি কেউ হওয়ার কথা হবে না। অসংখ্য ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরো একজন আছেন, হাসনাত আব্দুল্লাহ। তার একটি কথা একটু উল্লেখ করতে চাই। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছেন আর তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে, এমন আশঙ্কার কথা তিনি বলেছেন। আপনাদের আক্ষেপের বিষয়টিও আমরা দেখছি, এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের যে বিক্ষোভ, সেটি আমাদের আসলে পীড়া দেয়। অভ্যুত্থানের পরবর্তী সময়ে 100 দিন কমপ্লিট হইল, তাদের বিক্ষোভের মুখে তাদের হতাশা, কান্না আমরা সব দেখেছি। সেগুলো কেন হচ্ছে সেটা নিয়ে আসবো আপনার কাছে। জনাব সোহরাব হাসান, 100 দিন নিয়েই যেহেতু কথা বলছি, আপনার কাছে আসি। বাবাদের পথে ছেলেরা হাঁটলে দেশকে রসাতলে যাবে। ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আব্দুল হান্নানকে, এই ছাত্র গণ অভ্যুত্থান আন্দোলনের অন্যতম নেতা, এবং খুব আবেগ দিয়ে কথাগুলো বলেছেন, তার স্বপ্নের কথা, তার স্বপ্নভঙ্গের কথা, তার আশার কথা, সামনে এগোনোর কথা, এবং কী বাধাগুলো আছে সেগুলো বলেছেন। আমরা আসলে যদি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যমূলক বাংলাদেশ চাই, সবাইকে একসঙ্গে এগোতে হবে। এখানে বাবা আগে যাবে না ছেলে আগে যাবে, এই বিতর্ক কিন্তু কাম্য নয়। আমরা সবাই যার যে অবস্থান থেকে ভূমিকা পালন করেছিল বলেই কিন্তু ছাত্র গণ অভ্যুত্থান সফল হয়েছে। এখন পরবর্তী ধাপ হচ্ছে এই সাফল্য, এই স্বপ্নকে জিয়ে রাখা, স্বপ্নকে স্বপ্নের বাস্তবায়ন করা। ছাত্ররা তাদের স্বপ্নের কথা, তাদের কর্মসূচি ইত্যাদি বলেছেন, রাজনৈতিক দলগুলোও তাদের মতো করে বলেছে। অন্তর্বর্তী সরকার কোথায় যেন 100 দিন কিন্তু খুব বেশি সময় না, একটি সরকারের সাফল্য ব্যর্থতা নিরূপণ করা যায় না 100 বছর 100 দিনই। কারণ একটা অস্বাভাবিক অবস্থায় সরকার দায়িত্ব নিয়েছে। স্বাভাবিক অবস্থায় যে সব সরকার দায়িত্ব নেয়, অর্থাৎ একটি নির্বাচিত সরকার থেকে আরেকটি নির্বাচিত সরকার, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছে, কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে জানুয়ারি মাসে। আসলে আমরা এই পরিস্থিতিটা আমাদের মনে রাখতে হবে। আবার কিছু কিছু অবশ্য পালনীয় বিষয় আছে, যেমন আহতদের চিকিৎসা।
যারা মারা গেছেন ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো, তাদেরকে শুধু আর্থিক সহায়তা না, তাদেরকে বুঝতে দেওয়া যে আমরা আপনাদের পাশে আছি। সেখানে কোথাও কোথাও সরকারের পক্ষ থেকে ঘাটতি আছে। সরকার ভাবছে গতানুগতিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, হাসপাতালগুলো আছে, তাদেরকে বলে দেওয়া হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা পালন করবে। সেটি যে করে নাই, সেটি যে কাজ করেনি তার প্রমাণ হচ্ছে পঙ্গু হাসপাতালে আমরা সেদিন আহত, পা হারানো, ক্রাস হাতে নিয়ে। এবং এটাই পুরো চিত্র নয়। আমার একটি শোতে গতদিন একজন ফোন করে বলেছেন যে তার ভাতিজা গুলিবিদ্ধ হয়েছে, তার খোঁজ খবর কেউ নেয়নি, তারা কোনো ধরনের সহযোগিতা পায়নি। এরকম সংখ্যাও নিশ্চয়ই অনেক আছে। আচ্ছা, যাই হোক, সেটি কোথায় কোথায় আছে, এটির একটি নেটওয়ার্ক তৈরি করা। ছাত্রদের যে সব জায়গায় নেটওয়ার্ক আছে, সব জায়গায় কমিটি আছে তাও নয়, কিন্তু সেক্ষেত্রে শুধু ছাত্রদের কাজ, শুধু ছাত্রদের কাজ না, ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল, যে বিশেষ করে বড় দলগুলোর প্রতিটি থানা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত অনেক 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 দলের কমিটি আছে, তাদের নানা স্তরের নেতাকর্মী আছেন। তাদের এটি উচিত ছিল এগিয়ে আসা। যেখানে ছাত্রদের ওই নেটওয়ার্কটা নেই, কিন্তু এই দুই পক্ষের মধ্যে সমন্বয় হয়নি। এক ধরনের তো আমরা দোলাচল দেখি, এক ধরনের টানাপোড়েন দেখি, নির্বাচন কবে হবে, আগে সংস্কার না পরে নির্বাচন, না আগে নির্বাচন ইত্যাদি নিয়ে দেশটাকে সামনে এগোতে হবে। হান্নান চমৎকার একটি কথা বলছেন যে এই আন্দোলনে ছাত্র নেতৃত্ব দিয়েছেন, কিন্তু গণমানুষের, সাধারণ মানুষের যে ত্যাগ এবং এককভাবে সংখ্যা বিচার করলে কিন্তু তারাই বেশি জীবন দিয়েছেন। হ্যাঁ, সুতরাং এই গরিব মানুষ, সীমিত আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে কিভাবে এই আন্দোলনের সুফল পৌঁছানো যাবে। এটি যেমন যে রিক্সা চালক সেলুট দিয়েছে, আজকে যদি তার ঘরে খাবার না থাকে সেটি তো লজ্জার পুরো জাতির। যে অটো চালক বিপদের মুখে পড়েছে অথবা তার সন্তান গুলিবিদ্ধ হয়েছে, তার পাশে যদি আমরা না দাঁড়াই, তাকে যদি তার জীবিকার ব্যবস্থা না করি, তো এই মানুষগুলোকে খুঁজে বের করা। এবং যারা হাসপাতালে ভর্তি হয়েছে, এটা আমরা একটা সংখ্যা পাবো হাসপাতাল বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে। অনেকে বাড়িতে বসে, যে আপনি যার কথা বললেন যে তার ভাতিজার কথা বলেছেন, চিকিৎসা পায়নি। আবার একই সঙ্গে আরও অন্য অনেকগুলো সমস্যা এসে হাজির হয়েছে মামলা নিয়ে। গণহারে যে মামলার বিষয়টি, গণহারে মামলা, আপনি সিলেটে সুনামগঞ্জের একজন আমাদের প্রতিনিধি একটি ঘটনা বলছে, যিনি আহত হয়েছেন, তিনি হাসপাতাল থেকে বেরিয়ে বলছে যে আমার নামে, আমি আহত হয়েছি, এই ঘটনায় যে মামলা করা হয়েছে প্রায় 130 জন না কতজনের বিরুদ্ধে, সেই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। এবং সেই বাণিজ্যে একজন সাংবাদিকের নাম বলেছেন তিনি। এই সাংবাদিক, তিনি প্রভাব খাটিয়ে বলেছেন এবং যে তিনি কোটি টাকা সংগ্রহ করার চেষ্টা করেছেন, এই কোটি টাকা সংগ্রহ করে বাইরে চলে যাবেন। মানে আসলে আমাদের সমস্যা হচ্ছে কি, এই ধরনের বিপ্লবের পর যে মানুষের মধ্যে যে মানবতাবোধ, যে মনুষ্যত্ববোধ, যে চেতনা জাগ্রত হওয়ার কথা, সেটি কেন হয়নি? আপনার প্রশ্নের বিষয়টি নিয়ে যদি একটু হান্নান মাসুদ আপনার সাথে কথা বলি, আপনাদের কাছে কি এ ধরনের কোনো কমপ্লেন আসছে? যেমনটি জনাব সোহরাব হাসান বলছিলেন, আমরা কিন্তু বেশ কিছু বিষয় এরকম জানি যে দেখেন হচ্ছে মামলা বাণিজ্য, এই বাণিজ্যটা ব্যাপক, মানে ব্যাপক থেকে ব্যাপকতর। আমি উদাহরণ দিতে পারবো, হচ্ছে এটা যে শুধুমাত্র অভ্যুত্থান কেন্দ্রিক যে মামলাগুলো তা না, ও সাধারণ একজন মানুষকে, আমি একটা এক্সাম্পল দিই। আমার নিজ উপজেলায় ওই জমির ঝামেলা নিয়ে, কোথায় উপজেলাটা? নোয়াখালীর হাতিয়া উপজেলা। জমির ঝামেলা নিয়ে একজনকে খুন করা হয়েছে। খুন করার পরে একজন রাজনৈতিক দলের একজন নেতা, উনি ওই খুনে ওনার দলের কর্মী পরিচয় দিয়ে ওই খুনের জন্য মামলা করেছেন। 232 জনের নাম উল্লেখ করে, 232। বাট ওই হামলার ভিডিও আছে, সেখানে 8-10 জন মানুষ জয়েন করেছে। উস্কানিদাতা হিসেবে হয়তো 8-10 জনকে যোগ করতে পারে। পুরো
যারা অভ্যুত্থানে আহত তারা যখন ভিকটিম হচ্ছে সেগুলো আপনাদের কাছে কি আসছে এবং আপনারা সেটি কি মানে কিভাবে সেটা হ্যান্ডেল করতেছেন? মামলা বাণিজ্যের বিষয়টা নিয়ে তো সেখানে পরবর্তীতে কথা বলে সেটাকে 28 জনে আনা হয়েছে। আমি বলেছি যে হচ্ছে কোনো রাজনৈতিক দলের লোকের নামে মামলা নেওয়া যাবে না, আবার এই রাজনৈতিক দলের লোকের কথায় মামলা নেওয়া যাবে না, যিনি নিহত হয়েছেন তার সন্তান, তার বাবা মা, তাদের কারো কথাই মামলা নিতে হবে। তো এটা যে হচ্ছে, পাশাপাশি হচ্ছে রাজনৈতিক মামলা ঢাকার উত্তরায় ঘটনা ঘটেছে, অনেক জায়গায় আমাদের কাছে না প্রচুর মানুষ আসেন, আইসা বলেন যে হচ্ছে আমি এখানে ছিলাম না, আমি নিজে আন্দোলন করেছি, আমাকে মামলায় দিয়ে দেওয়া হয়েছে অহরহ। এই কাজগুলা কারা করছে? সেক্ষেত্রে আসলে এই কাজগুলা কারা করছে? এই যে মামলা বাণিজ্য, একজনকে ফোন দিয়ে যে হচ্ছে আপনাকে নাম ঢুকিয়ে দিব, না হয় এত টাকা দেন, এরকম অহরহ ঘটেছে। বাট এটা নিয়ে মানে রাজনৈতিক দলগুলো যদি নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে, নিজেদের কর্মীদেরকে, এটা খুব একটা সহজে এটা মীমাংসার মতো না। এমনকি থানার ওসিরা পর্যন্ত হচ্ছে ভয়ে থাকে। গাজীপুরে একটা ইস্যু নিয়ে ওসি একটা ফিবিআর একজন অফিসারকে বলা হলো যে হচ্ছে এই ব্যাপারে রিপোর্ট দেন, বলতেছে আমাকে ধমক দিয়েছে যদি আমি রিপোর্ট দিই থানা জ্বালাইয়া দিবে। একজন দর্শক আছেন আপনার কাছে, একটু প্রশ্ন করতে চাই, তার প্রশ্নটা একটু নিয়ে আসি। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রায়। কি বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি বলবেন। আমার প্রশ্ন হলো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যিনি আজকে অতিথি আছে তার কাছে প্রশ্ন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রাজপথে শহীদ হয়েছেন তাদের নামের তালিকার ব্যাপারে আপনারা কেন ব্যর্থ হলেন? তাদের তালিকা কেন করাতে পারলেন না? আপনারা একটা সরকারের পতন ঘটাতে পারলেন, কিন্তু এই 100 দিনের মধ্যে এই যে শহীদদের নামের তালিকা করাতে পারলেন না, এর দায় কি আপনারা নেবেন? কেন পারলেন? এই সম্পর্কে আপনার মন্তব্য কি? জি হানান, অবশ্যই আমাদের তো দায় এড়ানোর কোনো সুযোগ নেই, আমাদেরকে তো দায় নিতেই হবে, যেহেতু আমরা হচ্ছে এখানে লিডিং এ ছিলাম। তো তবে হচ্ছে এই দায়টা যে শুধুমাত্র একা আমাদের তাও না, এই দায়টা হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন অঙ্গ সংস্থার, এই দায়টা হচ্ছে আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে আলাদা, এই কথাটা আমরা বারবার বুঝাতে চেষ্টা করছি। এই দায়টা একই সাথে হচ্ছে আপনার রাজনৈতিক দলগুলোরও, এই দায়টা হচ্ছে আপনার এই যে কয়েকটি গণকবর আছে, প্রতিদিন গণকবর খোঁজ পাওয়া যাচ্ছে, এই গণকবরগুলার যদি শনাক্ত করা না হয় তাহলে তো খুব একটা সহজে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা পসিবল হবে না। বাট 1640 জনের মতো একটা তালিকা তো অলরেডি প্রকাশ করা হয়েছে আমাদের পক্ষ থেকে, বাট গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো হয়নি। আপনাদের বলা হয় যে আপনারা হচ্ছেন গভর্নমেন্টের প্রেসার গ্রুপ, আপনারা সবসময় গভর্নমেন্টের উপর প্রেসার ক্রিয়েট করছেন এবং নিশ্চিতভাবে যেহেতু এই সরকার বলছে যে আমরা ছাত্রদের দ্বারা নিয়োজিত সরকার, নিয়োগপ্রাপ্ত সরকার, তাহলে আপনাদের নিশ্চয়ই কিছু বিশেষ দাবি আছে সরকারের কাছে যে এই দাবিগুলো আমার পূরণ করতেই হবে। সেই দাবির মধ্যে কি এগুলো আছে? আমি শুরুতে এই জন্য বলছিলাম যে আহতদের যে চিকিৎসা, পুনর্বাসন থেকে শুরু করে তাদের একটি তালিকা তৈরি, এই দাবিগুলো নিশ্চয়ই আপনাদের আছে। আপনাকে যদি একটা কথা বলি যে হচ্ছে গভর্নমেন্টের কাছে মানে হচ্ছে আমরা যারা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা লিডিং এ আছি, গভর্নমেন্টের কাছে আমাদের তেমন একটা রিস্ক নেই। এখন যেমন ধরুন হচ্ছে একটা প্রয়োজনে আমি আজকে একজন উপদেষ্টাকে গতকালকেও মেসেজ করেছি, আজকেও মেসেজ করেছি, কল করেছি, উনি এখন পর্যন্ত রিসিভ করেন নাই। আমি আজকেই প্রথম করেছি, ওনাকে মেসেজ করে পরিচয় দিয়ে হয় না। নিয়মিত আপনাদের সাথে যে যোগাযোগ থাকার কথা, নিয়মিত তো দূরের কথা, আমি একটু আপনাকে খোলামেলায় বলি, আমাদের পছন্দের এবং হচ্ছে আমাদের নিয়োগকৃত, আমাদের হচ্ছে আমরা যাকে নিয়োগ করেছি তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জি, ওনার পাশাপাশি আমাদের একটা বিষয় আজকে এখানে আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। বাংলাদেশে 5ই আগস্ট রাজনৈতিক দলগুলোর যেই মানে গণ-অভ্যুত্থানে, আমাকে একটু সময় দিবেন, আমার মনে হয় জাতির কাছে এটা স্পষ্ট হওয়া দরকার। গণ-অভ্যুত্থানের সেই 5ই আগস্ট কি হয়েছিল? 5ই আগস্ট যখন হচ্ছে আমরা সানখারপুলে গুলি খাচ্ছিলাম, বাসা থেকে আগাতে পারছিলাম না, আশপাশে লাশ পড়তেছিল, ঢাকা মেডিকেলে যখন লাশের সারি, তখন সেনানিবাসে রাজনৈতিক দলগুলোর সকল নেতারা গিয়ে সেখানে বৈঠক করেছে। অথচ আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম তারা তখনও গুলির মুখে, তাদের খোঁজ কেউ নেয়নি যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। এমনকি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই মিটিংয়ে মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে, 3 জনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ ছিল না। এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা চেষ্টা চালানো হয়েছে। আপনারা কি ফাইন্ড আউট করতে পেরেছেন যে কারা এই কাজটি করলো? আমি এখানে আর বেশি কিছু বলতে চাচ্ছি না, জাস্ট এতটুকু বলতে চাচ্ছি, আজকে বলা হয়ে থাকে যে গভর্নমেন্টটাই আমাদের, বাট বাস্তবে হচ্ছে সেদিন আমাদেরকে মাইনাস করে গভর্নমেন্ট ফর্ম হতে যাচ্ছিল।
সেখান থেকে বার্গেনিং করে সেখানে আমরা আমাদের গভর্নমেন্টের স্টেক হিসেবে সেখানে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের স্টেক হিসেবে আমরা বললে আমরা আমাদের সেখানে 3 জন মানুষকে দিয়েছি। অনেক বার্গেনিং এর পরে ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সেখানে আমরা আমাদের আরও কয়েকজনকে চেয়েছিলাম, কিন্তু রাজনৈতিক দলগুলোর বার্গেনিংয়ে বা হচ্ছে আরও যারা স্টেক হোল্ডার ছিল তার বার্গেনিংয়ে সেখানে আমাদের পক্ষে আমাদের যারা হচ্ছে অন্তত যারা সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি আজকে থাকতো, নাহিদ ইসলামের মন্ত্রণালয়, আসিফ মাহমুদের মন্ত্রণালয়, তাদের কাজের গতি নিয়ে আর অন্য মন্ত্রণালয়গুলোর কাজের গতি এক হচ্ছে না। এটা আপনাদের কাছ থেকে শুনতেছি। বাট গণ অভ্যুত্থানের শক্তিকে ধারণ করে যদি করতো সেদিন রাজনৈতিক দলগুলো, সেদিন প্রথম হচ্ছে আমাদের শহীদদের রক্তের সাথে বেইমানি করছে, প্রতারণা করেছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে প্রতারণা করেছে। যেদিন বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের 3 জন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে তারা নিয়ে যায়, তাই চিনে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি কারা? আজকে আমাদেরকে সারা দিন কথা শুনতে হচ্ছে আমরা গভর্নমেন্টের এই ফরমেশন। আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি এই গভর্নমেন্টের আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক বার্গেনিং করে ওনাকে এখানে আমরা এনেছি, কারণ বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য। পাশাপাশি বার্গেনিং করে সেখানে আমরা আমাদের 2 জন উপদেষ্টা রেখেছি, পরবর্তীতে আমাদের মাহফুজ আব্দুল্লাহ ভাইকে অ্যাড করা হয়েছে। এরপরে হচ্ছে আজ পর্যন্ত গভর্নমেন্টের প্রতিটা উপদেষ্টা, একজন উপদেষ্টাও যদি আমাদেরকে রিস্ক করতো যে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিড দেওয়া পরিচিত ফেস আছে 10 থেকে 12টা, অন্তত এই 10 থেকে 12 জন, আমি বলছি না সারা দেশের সাথে যোগাযোগ করতে হবে, এই 10 থেকে 12 জনের সাথে মানে একদিনের জন্য মিটিং করার সময় হয়নি যে উপদেষ্টা পরিষদের। ওনাদের দায়ীগুলো কেন আমরা নিব এখানে বসে? ওনারা যদি না পারে ওনারা সরে যাবে। এই কথাই তো আসলে বলেছিল, এই কথাগুলো সরকার তো এই কথা আমরা বলেই স্পষ্টত মানে আজকে টিএনের এখানে বলতে চাচ্ছি, এই রক্তের উপর দিয়ে যে ইয়েটা হয়েছে, যে গণঅভ্যুত্থানটা হয়েছে, আমরা যারা আহত, আমরা যারা রাজপথে গুলির সামনে দাঁড়িয়ে করেছি, আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি, কেমন ওনার মন্ত্রণালয় কেমন দেখতে চাচ্ছি, তার উচিত ছিল, তাদের উচিত ছিল আমাদেরকে ডেকে সেটা শোনা। আপনারা কেমন দেখতে চাচ্ছেন? ওনারা রাষ্ট্র চালাচ্ছেন, একটা কোটায় পেয়ে গেছেন, এসে গেছেন, এভাবে চলতেছে। অর্থাৎ নাহিদ, আসিফ, ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাদের যারা পছন্দের লিস্টে যারা আছেন, তারা কি তাহলে আপনি স্পষ্ট করে অনেক কিছু বলেছেন, তারা কি আপনাদের যে চাওয়াটুকু সেটি কি পুরোপুরিভাবে সেটি কি আসলে পূরণ করার সুযোগ? আপনারা একটা জিনিস দেখবেন যে হচ্ছে আসিফ মাহমুদ, নাহিদ ইসলামের লড়াইটা রাষ্ট্রের ভিতরে থেকে ওনাদের যে লড়াইটা এই গণঅভ্যুত্থানকে টিকে রাখার জন্য, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। আসিফ মাহমুদ ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ে ছিলেন, শ্রম মন্ত্রণালয়ে ছিলেন, শ্রমিকদের এত বড় আন্দোলন গত 16 বছরও হয়নি, সেই আন্দোলনটা ট্যাকেল দিয়েছেন তেমন কোনো রক্তপাত ছাড়াই। আওয়ামী লীগের গত সেশনে আমার মনে আছে যে একটা ছোট আন্দোলন নিয়ে একদিনে 4টা লাশ ফেলেছিল গাজীপুরে একটা আন্দোলনে, বাট সারা দেশে যে ব্যবস্থা এটা উনি সামাল দিয়েছেন। পাশাপাশি উনি যখন হচ্ছে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, বাজারে বাজারে গিয়ে উনি দেখেছেন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন। এখন এই 2 জন মানুষ যেই পরিমাণ কাজ করে সারা দিন রাত আজ পর্যন্ত ওনাদের ইয়ে থেকে, বাকিদের গুলা কেন দৃশ্যমান হচ্ছে না? এখনো কেন 3 মাস চলে গেছে, জাতির সামনে এসে একজন উপদেষ্টা কেন বলতেছে না যে হচ্ছে একজন উপদেষ্টা দাঁড়িয়ে যে হচ্ছে আমি আমার মন্ত্রণালয়ে এই সংস্কার করে ফেলেছি, আমি এইভাবে আমার মন্ত্রণালয়ে দুর্নীতি বন্ধ করেছি? এটা কিন্তু জনগণের প্রশ্ন যে আমরা জানতে চাই। ওনাদেরকে সাংবাদিকদেরকে ফেস করতে কি ওনাদেরকে কষ্ট হচ্ছে? আমাদেরকে ফেস না করুন, জাতির কাছে আসুন। আজ পর্যন্ত মানে আমি নিজে সচিবালয়ে একদিন গিয়েছিলাম, একদিন সচিবালয়ে গিয়েছিলাম, আজ পর্যন্ত আমরা সচিবালয়ে কখনো যাচ্ছি না। আমাদের মানে আমরা চাচ্ছি না যে গভর্নমেন্টের স্টেক হিসেবে, গভর্নমেন্টের পার্ট হিসেবে আমাদেরকে উপস্থাপন করা হোক। আমরা চাচ্ছি হচ্ছে আমরা স্বাধীনভাবে গভর্নমেন্টকে চাপ প্রয়োগ করে আমরা যে মানে যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা, যে গণঅভ্যুত্থানের যে ছাওয়াটা সেটা পূরণ করতে এখন আমাদেরকে ওয়ান কাইন্ড অফ যেভাবে মানে হচ্ছে সারা দেশের মানুষ আমাদের উপর আকাঙ্ক্ষা করে, সারা দেশের মানুষ আমাদেরকে মনে করে হাজার হাজার বিষয় নিয়ে আসে, মনে করে যে আমরা গভর্নমেন্টের সবকিছু সমাধান করতে পারি। সারা দেশের মানুষ কিন্তু জানে যে সমন্বয়করাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিবে, তারাই সংস্কার করবে, তারাই আমাদের এই সমন্বয়কদেরকে এই গভর্নমেন্টে কতটুকু অ্যাক্সেস দেওয়া হচ্ছে? ন্যূনতম অ্যাক্সেস দেওয়া হচ্ছে। সৌরভ হাসান, আপনি বলছিলেন যে 3 মাস খুব বেশি সময় না, কিন্তু 3 মাসে তো এতটুকু স্পষ্ট হতেই পারে যে আগামী 3 মাস কি হতে পারে।
এতটুকু কি স্পষ্ট হতে পারে যে আমরা সংস্কারের কোন কোন পর্যায়ে রয়েছি বা কতটুকু কতদিনের মধ্যে করতে হতে পারে? আমরা কি কোনো কিছুর কি স্পষ্ট কোনো, আপনি হান্নান মাসুদের কথা শুনছিলেন, আপনার কাছে একটু আসবো, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে সুপ্রিয় দর্শক। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই। একজন দর্শক কি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, একজন দর্শক আছেন, তার ফোনটাও একটু নিতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। ম্যাডাম, জি, ওয়ালাইকুম সালাম। আমি সাজান কবি, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে বলবেন। সম্মানিত অতিথি দুজনের কাছে আমার প্রশ্ন, গত 100 দিনে সরকার এবং রাজনৈতিক দলগুলো সবাই কি রাস্তার রং সাইডে গাইড করতেছে কিনা? ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা বিরতির পরে এসে আপনার প্রশ্নের উত্তরটি নিব। দর্শক, একটা বিরতি নিয়ে ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। দেখছেন নিউজ আওয়ার এক্সট্রা। আমরা আলোচনা করছি অন্তর্বর্তী সরকারের 100 দিন। বিরতির আগে একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তিনি একটি প্রশ্ন করেছেন। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার, সেটি আমাদের রং সাইডে, রাস্তার রং সাইডে আসলে আমাদের ধাবিত করছে কিনা, এরকম একটি প্রশ্ন তিনি করেছেন। ধন্যবাদ ওই দর্শককে। তিনি নোয়াখালী থেকে সম্ভবত করেছেন এবং হান্নানের এলাকা, সুতরাং তার আগ্রহ এবং বেশ বুদ্ধিদীপ্ত প্রশ্ন এবং মন্তব্য। তবে আমি তার সাথে আরেকটু যুক্ত করতে চাই, যদি কেউ রং সাইডে গাড়ি চালান এবং রাইট সাইডটা জানেন যে এটি সঠিক, আমি যেখানে চালাচ্ছি সঠিক নয়, তিনি কিন্তু দ্রুত পাল্টানোর চেষ্টা করবেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ দেখে এবং কোনো উপদেষ্টার কার্যক্রম দেখে মনে হয় রাইট সাইডটি তারা জানেন না যে কোনটি সঠিক আর কোনটি বেঠিক, মানে রং সাইড। তো সুতরাং এটি বেশ জটিল সমস্যা। কারণ আপনি দেখেন, হান্নান বলছেন এটা যথার্থই যে দুই তরুণ উপদেষ্টা, মাহফুজ আলম তো কোনো মন্ত্রণালয় নেই এবং তার আগে তিনি বিশেষ সহকারী ছিলেন, এ দুজনের কিন্তু তৎপরতা বেশ দৃশ্যমান এবং নিশ্চয়ই এক্ষেত্রে অন্য উপদেষ্টারা তাদের সহায়তা করছেন এবং সম্মতি দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু অন্যদের কোথায় একটা ঘাটতি আছে। ঘাটতিটা, এবং এ ধরনের অন্তর্বর্তী সরকার বিশেষ করে বা সংসদীয় পদ্ধতির সরকারে কিন্তু টিম ওয়ার্ক দরকার। কারণ রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় হচ্ছে রাষ্ট্রপতি একা সিদ্ধান্ত নেন এবং মন্ত্রীরা কিন্তু তার শুধু পরামর্শদাতা, তার শুধু মন্ত্রণাদাতা, তার সহায়তা করেন। কিন্তু এই ধরনের সরকারে কিন্তু সবারই একটি সমন্বিত প্রয়াস দরকার। কেউ পিছনে থাকলে তাকে এগিয়ে নেওয়ার দরকার। এখন এই 3 মাসে আমাদের প্রথম প্রশ্ন যে 3 মাসে এই মন্ত্রী, এই উপদেষ্টা পরিষদ নিজেদের কাজের মূল্যায়নটা করেছেন কিনা এবং কোথায় ঘাটতি আছে, কোথায় সাফল্য আছে সেটি তারা বের করবেন কিনা। যদি করেন তাহলে কিন্তু সামনে এগোনোর সুযোগ থাকবে। আর যদি মনে করেন যে আমরা যা করেছি সেটাই উত্তম, সেটাই ভালো, সবচেয়ে ভালো, তাহলে কিন্তু সামনে এগোনোর পথ থাকবে না। যে জ্বলন্ত সমস্যাগুলো জনজীবনের, প্রথম হচ্ছে নিরাপত্তা, একেবারে এখন পর্যন্ত কন্ট্রোলে আসে, হ্যাঁ, জীবন এবং তার সম্পদের নিরাপত্তা। দ্বিতীয় হচ্ছে নিত্যপণ্যের দাম। গরিব মানুষ, সাধারণ মানুষ, সীমিত আয়ের মানুষ, তাদের প্রধান মাথা ব্যথা। এই যে আন্দোলনে সাধারণ মানুষ যে নেমেছে, তার কিন্তু একটা বড় কারণ ছিল বাজার। যে এই বছরের, এই খ্রিস্টীয় বছরের শুরু থেকে, গত জানুয়ারি থেকেই কিন্তু পণ্যের দাম বেড়ে চলছিল এবং সেটা আগস্ট থেকে, আবার আগস্ট থেকে এই নভেম্বর পর্যন্ত কিন্তু সেটা উল্লম্ফন ঘটেছে। অর্থাৎ এমন একটা কোনো পণ্যের দাম কমেনি। সুতরাং মানুষের জীবন কিন্তু খুব দুর্বিষহ।
আমরা কিন্তু জানি যে বর্তমান যে পরিস্থিতি আপনি নিজেও বলছেন যে সেখানে যদি আসলে ঐক্যটা ধরে না যায় তাহলে সব এই যে আন্দোলন, এই যে অভ্যুত্থান, এই যে হাজার হাজার ছেলেমেয়ের বা সাধারণ মানুষের জীবন দেওয়া সবকিছু কিন্তু বিফলে চলে যাবে। তারপরও আমরা কিন্তু অসন্তোষ দিন দিন বাড়তে দেখছি বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে, তার সমাধান কিন্তু হচ্ছে না। মানে প্রথমত সমস্যাটা তারা অনুধাবন করছেন কিনা। এখন আমরা যেমন হান্নানও বললেন যে আমরা মনে করি এটা সমস্যা, এটা সরকার পারছে না, কিন্তু সরকার নিজে মনে করছেন কিনা। তাই নিজে মনে করার উপায়গুলো কি? উপায়গুলো জনজীবনের সমস্যা বাড়ছে না কমছে? যদি বেড়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে তারা এই সমস্যার সমাধান করতে পারছেন না। তারপর হচ্ছে সমাধান, সেক্ষেত্রে অবশ্যই ছাত্র নেতাদের সঙ্গে কথা বলবেন, আলোচনা করবেন। এবং এটি তো খুবই গত 3 মাসে তাদের মধ্যে আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। এটি তো খুবই উদ্বেগজনক। আপনার কি মনে হয় যে এই যে ছাত্র নেতা যারা আছেন, যারা অভ্যুত্থান করেছেন, প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তারা বাংলাদেশের জন্য যে ফ্রেশ চিন্তাটা করতে পারে, তারা বাংলাদেশকে নিয়ে যে পজিটিভ চিন্তা করতে পারে, তাদের থেকে ভালো আসলে আর কেউ কি করতে পারে? আমি জানি না। আমি আবার তাদেরকে আলাদাভাবে ভাবছি না। জি, তারা যে কাজটি করেছেন সেটা কিন্তু 17 কোটি মানুষের পক্ষে, জি, মানুষের হয়ে করেছেন। অন্যরা নেতৃত্ব দেননি, অন্যদের ঘাটতিটা তারা পূরণ করেছেন। সুতরাং আন্দোলন সফল হওয়ার পর তারা আর তাদের গুরুত্ব কমে যাওয়া, হ্যাঁ, সুতরাং এখন মূল কথা হচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের ভাষা বুঝতে পারছে কিনা। আপনারা আসলে 3 মাসের মধ্যে কি আশা করেছিলেন যে এই 3 মাসের মধ্যে অন্ততপক্ষে এই কাজগুলো হবে, বা আগামী 3 মাসের মধ্যে কি আশা করছেন? একেবারে ছোট করে শুনবো, আমার আরেকটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দেখেন হচ্ছে গত 3 মাসে অন্তত ভাবছিলাম যে হচ্ছে এদেশের রিক্সা শ্রমিকরা, এদেশের রিক্সাওয়ালারা, শ্রমিকরা, এদেশের কৃষকরা, তারা অন্তত বাজারে গিয়ে বাজার করে হাসি মুখে ফিরবে। এই অন্তত এতটুকুন আশা আমরা করেছিলাম। আমরা ভেবেছিলাম যে আওয়ামী যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটা ভেঙে যাবে, অথচ সেই সিন্ডিকেটটা এখনও ভাঙেনি। এমনকি সেই সিন্ডিকেটটা টিকিয়ে রাখার জন্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ওদেরকে টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ সাপোর্ট দিয়ে যাচ্ছেন। এবং হচ্ছে একই সাথে আমরা ভেবেছিলাম যে হচ্ছে চাঁদাবাজিটা বন্ধ হবে, দখলবাজিটা বন্ধ হবে। এই 3 মাসে মানে হচ্ছে সেটা 5 তারিখের সাথে সাথে বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু সেটা পুনরায় চালু করা হয়েছে প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব দিয়ে দিয়ে। তো এটাকে কন্ট্রোল কে করবে? এই কন্ট্রোলটা কি আমরা গিয়ে ওদের সাথে মানে হচ্ছে মারামারি করে করবো? এটা কি এখন কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কাজ হবে, ছাত্র নেতাদের কাজ হবে? কিন্তু এই যে প্রশাসন বা হচ্ছে সরকার, গভর্নমেন্ট বা রাজনৈতিক দলগুলো, যাদের লোকগুলো এই কাজগুলো করতেছে, এদেরকে কে নিয়ন্ত্রণ করবে? যদি এমনই হইতো যে চাঁদাবাজিটাও চলবে, দখলদারিত্বটাও চলবে, বাজারের সিন্ডিকেটও ভাঙবে না, আইন শৃঙ্খলার উন্নতি হবে না, আগের মতো মামলা বাণিজ্য চলবে, তাহলে আর 24 এত মানুষের জীবন দেওয়ার কি দরকার? কি করার আছে আপনাদের আসলে এখন? কি করার আছে? এখন কথা হচ্ছে আমরা সংগঠিত হচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আন্দোলন করেছে, যারা নেতৃত্ব দিয়েছে, সারা দেশে তারা সংগঠিত হচ্ছে। এই সংগঠনের পরে এই সংগঠিত শক্তি বিপ্লব আরেকটা করবে, এই সংগঠিত শক্তি আরেকটা অভ্যুত্থান সৃষ্টি করবে, যার ফলে এক অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা পালিয়েছে, আরেক অভ্যুত্থানের পরে সাদাবাজরা, সিন্ডিকেট বাজরা প্রত্যেকটা পালাবে। অসংখ্য ধন্যবাদ হান্নান মাসুদ। আমরা একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আবারও সুপ্রিয় দর্শক, আরো একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত। ফিরে এলাম নিউজ আওয়ার এক্সট্রাই অন্তর্বর্তী সরকারের 100 দিন নিয়ে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনাকে দিয়ে শুরু করে। এই অংশে খুব বেশি সময় আমরা পাবো না। একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আপনি এর আগে একটি জায়গায় বলেছেন যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি সংস্কার করে নির্বাচন দেয় সেটি ভালো, যদি সংস্কার না করে নির্বাচন দেয় তাহলে প্রথম যে ব্যক্তি সেটির প্রতিবাদ করবে, দাঁড়াবে, সেটি হচ্ছে আপনি। সেটি আপনারা বলেছেন। আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখেছেন, আপনারা বলছেন যে এখনও দেখছেন এবং প্রয়োজনে আবারও নতুন একটি বিপ্লব হবে। সেখান থেকে জানতে চাই আসলে কিভাবে কি হচ্ছে, এই যে সংস্কার কোন গতিতে আগাচ্ছে? দেখেন হচ্ছে সংস্কারের গতি নিয়ে আমার কাছে কোনো প্রশ্ন নেই। আমার মেইন প্রশ্নটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ে, বাজার সিন্ডিকেট নিয়ে, দেশের মানুষের নিরাপত্তা নিয়ে, চাঁদাবাজি বন্ধ নিয়ে, দখলদারিত্ব বন্ধ নিয়ে। আপনার যখন সংস্কার করতে হবে, এই দেশে কি কি সংস্কার করবে
কি কি সংস্কার করতে হবে সেটা খুঁজে বের করার জন্য সময়টা লাগে। সেটার জন্য 3 মাসের একটা সময় দিয়ে কয়েকটা কমিশন গঠন করে দেওয়া হয়েছে। তারা যে রিপোর্ট দিবে সেই রিপোর্ট অনুযায়ী তখন আমরাও দাবি জানাবো যে হচ্ছে এই সংস্কারগুলো করতে এতদিনে বেশি সময় লাগে। ডিসেম্বর পর্যন্ত আমরা ডিসেম্বর শেষ পর্যন্ত অপেক্ষা করব। আরেকটি ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে বিভাজন দেখা যাচ্ছে, তাদের মধ্যে একটা বিভেদ দেখা যাচ্ছে, সেটি কতটুকু সত্য? দেখেন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে বিভাজন কোথা থেকে দেখা যাচ্ছে আমি তো দেখছি না, আপনারা দেখতেছেন কিনা? আপনারা সাংবাদিককে সবার আগে জানার কথা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই আমরা প্রত্যেকেই এখন এক জায়গায় আছি। আরেকটা কথা স্পষ্ট করতে চাচ্ছি, মানে যারা এই বিভাজনের গল্প শুনতে চাচ্ছে তাদেরকে বলার কথা হচ্ছে আমাদের আপন ভাই আছে না, মায়ের পেটের ভাই, তার চাইতে আমরা কোনো অংশে কম না। মন্তব্য ছিল সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিসের একটি সিদ্ধান্ত, সেটা হচ্ছে যে দল নিষিদ্ধের বিষয়ে সেখানে বলেছিলেন যে তারা ব্যক্তিগত মন্তব্য তারা দিয়েছে। বলতেছি বিভাজন আর সমন্বয়হীনতা এক বিষয় না। আচ্ছা, সেটা আমরা যারা সমন্বয়হীনতা ছিল। হচ্ছে একসাথে গুলির সামনে দাঁড়ানোর জন্য একসাথে, এমন কি হচ্ছে যখন নেটওয়ার্ক অফ ছিল প্রত্যেকের রিস্ক নিয়ে একজন আরেকজনের সাথে যোগাযোগ করেছি, এর চাইতে বড় সম্পর্ক, এটা রক্তের চাইতে অনেক কঠিন সম্পর্ক। এই সম্পর্কে কোনো লোভ দেখিয়ে কোনো বিভাজনের প্রশ্ন তুলে এই সম্পর্ক কখনোই হবে না। আমরা নিজেরা হয়তো বা আমরা এক জায়গায় বসলে অনেক ঝগড়া করতে পারি, অনেক ইয়ে করতে পারি, বাট শেষ পর্যন্ত আপনারা একসঙ্গে আছেন। আবার হচ্ছে দুপুর বেলাতে আমরা সব ভাইয়েরা খেয়েছি কিনা সেটা সবার আগে আমরা নিজেরাই। অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান। আমাদের একতাই কিন্তু নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের একতা। আপনি কি মনে করছেন তারা বলছেন যে বাংলাদেশের যে বিষয়গুলো, মানুষের যে চাওয়া পাওয়ার বিষয়টি, সেটি তাদের সবথেকে বড় লক্ষ্য উদ্দেশ্য, যেটা রাজনীতিবিদরা বললেও আমরা কিন্তু শেষ পর্যন্ত সেটি দেখতে পাই না? আমি তো হান্নানের এই বক্তব্য থেকে সাহস সঞ্চয় করে বা সাহস ধার করে আমি বলতে চাই, আমাদের রাষ্ট্রটা কাদের? রাষ্ট্রটা কিন্তু শুধু ভদ্রলোকদের, রাষ্ট্রটা এই শ্রমজীবী মেহনতি মানুষদের, রিক্সা চালক, অটো চালক, হকার, তাদের জন্য কি সংস্কার হচ্ছে? তাদের জন্য কোনো তো সংস্কার প্রস্তাব দেখছি না। যে 4 কোটি 10 লাখ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে, যেটি আন্তর্জাতিক সংস্থা অনুযায়ী কিন্তু তাদের খুব সীমিত চাওয়া, খুব সীমিত চাওয়া, খেয়ে পড়ে বেঁচে থাকা, আর এর কিচ্ছু বেশি না। এমনকি তার সন্তান উচ্চশিক্ষা নেবে তাও না, অন্তত মানুষ মানে কি বলে জীবিকা চালানোর মতো, জীবিকা নির্বাহের মতো শিক্ষাটা তো চান। এদের জন্য কি সংস্কার? আমি তো মনে করি এই সরকারের যদি সত্যি সত্যি নতুন বাংলাদেশ করতে চায়, যেটাই ছাত্র নেতারা বলছেন, তাহলে এই মানুষগুলোর ভাগ্য কিভাবে পরিবর্তন করতে হবে। হান্নান বলেছেন তাদের ঘরে যেয়ে পৌঁছে দেওয়া উচিত, এই স্বল্প কী বলে সাশ্রয়ী মূল্যে দেওয়া। বাংলাদেশের রেশনিং সিস্টেম একসময় ছিল, এখন যে পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু সুবিধাভোগীরা সেটা পান, পুলিশ বাহিনী পান, সশস্ত্র বাহিনীর সদস্যরা পান, আরও অন্যান্য বাহিনী র্যাবের সদস্যরা পান, কিন্তু মানে একেবারে এই দরিদ্র মানুষগুলো কেন পাবে না? অর্থাৎ রাষ্ট্রের যে বৈষম্যমূলক নীতি, সেটা তো কোনো পরিবর্তন দেখছি না। তাই ছাত্র আন্দোলন হয়েছিল, এই ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং এই গরিব মানুষগুলোর ভাগ্য উন্নয়নে যদি কোনো সংস্কার প্রস্তাব থাকে তাহলেই বাংলাদেশ বদলাবে, আর যদি না থাকে বাংলাদেশ বদলাবে না। অসংখ্য ধন্যবাদ জনাব সৌরভ হাসান, জনাব আব্দুল হান্নান মাসুদ আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। সুপ্রিয় দর্শক, আমরাও আসলে চাই বাংলাদেশের প্রতিটি নাগরিকের যে অধিকার, সেই অধিকারটুকুই প্রতিষ্ঠা হোক সবার আগে। আমরা রাজনীতি চাই, আমরা সংস্কার চাই, আমরা সব কিছু চাই, কিন্তু মানুষের অধিকার যেন সবার আগে থাকে, সেটি যেন সবার আগে পূরণ হয়, সেই বাংলাদেশ দেখতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনে এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।